যে বেশ্যাগিরির কোনো তুলনা নাই। এক বেটি দেখছেন না, বসুন্ধরার পোলার লগে প্রেম কইরা প্যাট বাজাইয়া এখন কয় আমি 7-8টা প্রেম করছি, লয়াল পোলা পছন্দ করি না। পিনাকি হইছে এই ধরনের বেশ্যা। কোন কথা নাই, বার্তা নাই। হ্যাঁ, আমি 32 নাম্বার ভাঙ্গা দিছি। চুপ মারান। তুমি ফ্রান্সে বসে বসে বাল ছিড়ছ কথায় কথায়, আমার কৃতিত্ব, আমার কৃতিত্ব, চেটার বাল আব্দুল্লাহ। ভাই, এনসিপির লোকজন যদি পিনাকির মতো 2 পয়সার বালের লগে দেখা করতে প্যারিসে যায়, এনসিপি বাল চল, এদের পুটকি মারার সময় আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শকবৃন্দ, হোপফুলি আপনারা ভালো আছেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আন্ডার দিস সার্কামস্টেন্সেস একজন সুস্থ মানুষ, সুস্থ দেশপ্রেমিক মানুষ দেশের এই করুণ অবস্থায় বা কঠিন এই মুহূর্তে লোকজন কি করে ভালো থাকে? দর্শকবৃন্দ, আমি যদি বলি আপনাদের কাছে আমি ভালো আছি, সত্যিকার অর্থে এটা মিথ্যা কথা বলা হবে। আমি ভালো নেই। আমার দেশ মাতা যখন ভালো থাকে না, আমার দেশের ভাইগুলো যখন রাস্তায় পশু পাখির মতো মারা যায়, আমার একটা ভাই যখন পাথরের দ্বারা পিষ্ট হয়, এবং আমার দেশের একজন বরেণ্য ব্যক্তি সরকার প্রধান হিসাবে দেশপ্রেমিকদের নিয়ে দেশের স্বার্থে যখন কাজ করে যাচ্ছে, তখন বাংলাদেশের রাজনৈতিক দল ভারতের হয়ে তার বিরোধিতা করে যাচ্ছে। আর তখন আমি যদি বলি, দর্শকবৃন্দ আমি ভালো আছি, বাংলাদেশি ভাই ও বোনেরা আমি ভালো আছি, আমি কি দেশপ্রেমিক হলাম নাকি আমি গাদ্দার হলাম? দেশের এই মুহূর্তে আমি কি করে বলতে পারি যে আমি ভালো আছি? না ভাই, আমি ভালো নাই। দেশ ভালো থাকার কথা না। দেশে বর্তমানে যা হচ্ছে, এখানে ভালো থাকার কোন রাস্তা আমি দেখি না। কারণ আমাদের দেশ আজকে স্ট্রেট ওয়েতে 2টা ভাগে বিভক্ত। দর্শকবৃন্দ, আমাদেরকে বুঝতে হবে, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমার ভাই ও বোনেরা, আপনাদেরকে একটা জিনিস অনুধাবন করতে হবে। আমাদের দেশ আজকে 2 ভাগে বিভক্ত, এবং দেশপ্রেমিক বাংলাদেশি যারা ডক্টর ইউনূসকে সমর্থন করে, সংস্কারকে সমর্থন করে, সংবিধানকে সমর্থন করে, তারা এক পক্ষ। বনাম ভারত, জেনারেল ওয়াকারুজ্জামান, আওয়ামী লীগ এবং বিএনপি, 2টা পক্ষ। দেশের মেজরিটি, সংখ্যা গরিষ্ঠরা নতুন সংবিধান চায়, সংস্কার চায়, স্পেসিফিক একটা রাষ্ট্রীয় অবকাঠামো চায়, যেখানে সুখে শান্তিতে আমার দেশটা প্রসপারাস হবে, দেশের মানুষ শান্তিতে থাকবে। যে পক্ষকে রিপ্রেজেন্ট করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে পক্ষকে রিপ্রেজেন্ট করছে সংখ্যা গরিষ্ঠ মানুষরা, আর সংখ্যা লঘিষ্ঠ চোর, ডাকাত, খুনি, রক্ত পিপাসু, দেশের শত্রু, দেশদ্রোহী মির্জাফর ওয়াকারুজ্জামান, হাসিনা শেখ, আওয়ামী লীগ এবং বিএনপির ভারতপন্থীরা, এই জারজরা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, আপনার আমার স্বপ্নের বিপক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশের কল্যাণের বিপক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশের অস্তিত্বের বিপক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে, যারা স্বাধীনতার বলি ছাড়ে। দর্শকবৃন্দ, আজকের যে বিষয়টা আমার কাছে, আপনার কাছে, সবার কাছে পরিষ্কার হওয়ার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশপ্রেমিকদের নিয়ে নতুন সংবিধান, নতুন সংস্কার দেশের জন্য যখন কাজ করছে, ঠিক অঙ্গাঙ্গী ভাবে তার বিরোধিতা করে যাচ্ছে একটা গোষ্ঠী, যে গোষ্ঠীটা খুন করতে দ্বিধা করে না, যে গোষ্ঠী পাথর দিয়ে মানুষ মারতে দ্বিধা করে না, যে গোষ্ঠী বাংলাদেশটাকে দুমড়ে মুচড়ে ভারতের হাতে তুলে দিতে দ্বিধা করে না, অথচ এই গোষ্ঠী স্বাধীনতার কথা বলে, ৭১-এর কথা বলে, ৭২-এর সংবিধানের কথা বলে, মুক্তিযুদ্ধ
কথা বলে, অথচ সব বেজন মারা স্বাধীনতার বিরোধী, দেশের অস্তিত্বের বিরোধী, দেশের সংবিধানের বিরোধী, দেশের জনগণ বিরোধী, দেশের উন্নয়নের বিরোধী, দেশের প্রত্যেকটা অবকাঠামোর বিরোধী। ওয়ারাস তারা মুখে বলে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এসব সব চুয়ারের বাচ্চাদের রক্তের সাথে মিশে আছে ভারত, এদের রক্তের সাথে মিশে আছে বেঈমানি, এদের রক্তের সাথে মিশে আছে নাফরমানি, মুনাফিকি, দেশদ্রোহিতা। আপনাদের সামনে নেতার ঠোঁট ধরে সামনে এসে বলে জয় বাংলা। এই কুত্তার বাচ্চারা যখন জয় বাংলা বলে, এর অর্থ বাংলাদেশ জাহান্নামে যাক। তাকিয়ে দেখেন, তাকিয়ে দেখেন, মিটফোর্ডে খুন হচ্ছে, গোপালগঞ্জে খুন হচ্ছে, জেলায় জেলায় চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, খুনাখুনি হচ্ছে। এর গোড়ায় কে? ওয়াকারুজ্জামান, বিএনপির সালাউদ্দিন, আব্বাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, রয়ের সমর্থন পুষ্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র দল, যুব দল, এসব কুত্তার বাচ্চারা। বাংলাদেশে ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, এদেরকে যদি তাদের কার্যক্রম যদি 6 মাসের জন্য স্থগিত করা হয়, বাংলাদেশে কোনো খুন হবে না, বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না, বাংলাদেশের কোথাও স্বাধীনতা বিরোধী কোনো কাজ হবে না। যত ষড়যন্ত্র হচ্ছে এর পিছনে এরা, এবং তাদেরকে উস্কানি দিচ্ছে ওয়াকারুজ্জামান। দর্শকবৃন্দ, গোপালগঞ্জে যে ইনসিডেন্ট হয়েছে, অনেকে বলে এর জন্য জাহাঙ্গীরের ব্যর্থতা আছে। জাহাঙ্গীর মানে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতেই পারে, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ পেয়েছে ওয়াকারের দ্বারা। ওয়াকার যদি বলে লিভ গোপালগঞ্জ অ্যালোন, জাহাঙ্গীর ওখানে কিছু করতে পারবে না। এই বয়স্ক লোকটা সততা নিয়ে আমি প্রশ্ন করছি না, বাট হি ইজ লয়াল টু জেনারেল ওয়াকার। আজ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা ডক্টর খলিল এই লোকটাকে জব সিকিউরিটি দিতে তারা ব্যর্থ হয়েছে। এই লোকটা সততা দিয়ে চেষ্টা করছে, এই লোকটা সঠিকভাবে চেষ্টা করছে। প্রথমে আমি আপনাদেরকে গেস্টদের সাথে আমি প্রথমে পরিচয় করিয়ে দেই, এবং তারপরে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো। একজন দর্শক শাহাদাত হোসেন বাবু, আপনার জন্মগ্রহণ হয়েছে বাবা মার বিয়ের আগে। আপনি আমার শোটা থেকে আপনাকে আমি ব্যান করলাম, আপনি আমার এখানে বেরিয়ে যান, আমার এই শোটা আপনার জন্য না। স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকব ভাই, এবং আপনার সহ-আলোচক ডক্টর, আমাদের যে সেশন শুনে কেউ আলোচক বিন্দুকে সবাইকে বলছি। ওকে, ডক্টর এস এম নওশের আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ইম্পর্টেন্ট আলাপ আলোচনা করার জন্য। আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমার জন্য আজকে সময় বের করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই অত্যন্ত ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনা হবে, সেটা তাকে সংযুক্ত করার জন্য। তো আশা করি লাইভে যারা শুনছেন বা ভবিষ্যতে যারা শুনবেন তারা এটা থেকে অনেক কিছু জানতে পারবেন। ডক্টর নওশের আলী, আমি আপনার কাছ থেকে, আপনি বাংলাদেশে আছেন, আপনি গত 1-2 দিন ধরে যা কিছু হচ্ছে গোপালগঞ্জে এবং বাংলাদেশে, আপনি একজন আই উইটনেস, আপনি দেখেন সংবাদগুলো নিজেই সাথে সাথে পাচ্ছেন। আমি সিএনএন থেকে, বিবিসি থেকে এবং সিবিএস থেকে আমি খবরগুলো, এবিসি থেকে আমি যতগুলো পাওয়ার আমি পেয়েছি, এগুলো নিয়ে আমি পরে কথা বলি। কিন্তু আপনি এই গোপালগঞ্জ সম্পর্কে কতটুকু জানেন, আপনি যদি দয়া করে আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ।
আসলে আমি তো আর ওখানে আপনি আই উইটনেস বলছেন, আমি এখানে আই উইটনেস না, কারণ আমি ওখানে স্পটে ছিলাম না। আমিও যা জেনেছি আসলে আমাদের এখানকার সংবাদ মাধ্যম এবং সেখান থেকে আসা কিছু আমাদের পেশেন্টদের কাছ থেকে এগুলো জানা গেছে যে সেখানে যারা এই সবারই একটা কথা সেখানে সবাই বলছে, সেটা হচ্ছে পুলিশের ব্যর্থতা ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে ব্যর্থতা ছিল। তারা এখানে পর্যাপ্ত আপনার নিরাপত্তার ব্যবস্থা করতে পারে। কারণ একটা সভা বা একটা সমাবেশ যখন আয়োজন করা হয়, তার আগে তো সেখানে আপনার প্রস্তুতি থাকে এবং সেখানে ডিসির পারমিশন নিতে হয়, এসপির পারমিশন নিতে হয় এবং এনএসআই থেকেও ক্লিয়ারেন্স নিতে হয় যে এখানে কোনো সিকিউরিটি ইস্যুতে কোনো সমস্যা হবে কিনা। সবগুলো ক্লিয়ারেন্স নেওয়ার পরে কিন্তু সেখানে একটা সভা সমাবেশ আয়োজনের অনুমতি দেওয়া হয়। এখন গোপালগঞ্জে যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ অবনতি ঘটেছে এবং এখানে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সবার চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করছে। যদিও পরবর্তীতে সেনাবাহিনী নামিয়ে এখন পরিস্থিতিটাকে কন্ট্রোল করা হয়েছে, কিন্তু এটা তো আগেই করা যেত। আগে যদি তারা পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকতো, সেনাবাহিনী বা বিজিবি মোতায়েন থাকতো এবং সেখানে যদি সমাবেশটা সুন্দরভাবে হতো, তাহলে এটা একটা ভালো মেসেজ দিত আর কি। কারণ গোপালগঞ্জটা আসলে কোনো বিচ্ছিন্ন কোনো দেশ না, এলাকা না, বাংলাদেশের ভিতরেই তো একটা জায়গা। এবং একজন নাগরিক হিসেবে যে কারোরই রাইট আছে দেশের যে কোনো জায়গাতেই সভা সমাবেশ করা, এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেটা পূর্ণ নিরাপত্তা বিধান করা। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এখানে নিরাপত্তা দিতে, যার ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটেছে এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। এবং এখন পর্যন্ত খবর পাওয়া মতো আমার কাছে যে খবরটা আসছে যে 6 জন নাকি ইতিমধ্যে মারা গেছে এবং বেশ কিছু জন আহত হয়েছে। এবং সেখানে আপনার জেলখানাতেও আপনার আক্রমণ করা হয়েছিল এবং জেলে ভাঙচুর করা হয়েছে। তারা ওই কয়েদিদেরকে মুক্ত করার চেষ্টা করছে, যদিও পুলিশের দাবি হচ্ছে যে ওখান থেকে কাউকে এখন পর্যন্ত তারা বের করে নিয়ে আসতে পারেনি। তারা শুধুমাত্র হামলা করেছিল, কিন্তু মেইন গেট তারা ভাঙতে পারেনি। আর ওদিকে যে নেতা যারা ছিল এনসিপির, ওই সার্জিস এবং ওই যে নাহিদ, তাদেরকে আর্মি প্রোটেকশন দিয়ে ওখান থেকে সেফলি তাদের নিয়ে আসা হয়েছে। এখন আমার কথা হচ্ছে, তারা যখন একটা সভা সমাবেশ করতে যাবে সেখান থেকে তো এটা তারা প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার ছিল এবং সেখানে তারা এইরকম একটা পরিস্থিতিতে হতে পারে। এটা তো আসলে আওয়ামী লীগের এলাকা বা এই এলাকায় স্বাভাবিকভাবে এখানে একটা নিরাপত্তা ইস্যু থেকে যায়। সে পূর্ণ নিরাপত্তাটা তারা নিশ্চিত না করে বা আশপাশে এটার একটা খোঁজ খবর না নিয়ে যে কিরকম কি হতে পারে, সেখানে তারা আসলে একটা সভা করতে যাওয়াটাও আমি মনে করি যে একটা বোকার মতো কাজ হয়েছে। তারা ওখানে গিয়ে এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছে এবং সেক্ষেত্রে তাদের জীবন নাশের সংখ্যাও ছিল। যদি আর্মি সময় মতো না যেত, সেক্ষেত্রে তাদের কেউ হয়তো আজকে আমরা দেখতাম যে শিরোনাম হয়ে গেছে যে তারা নিহত হয়ে গেছে, এরকম একটা শিরোনাম হয়তো আমরা দেখতে পারতাম। যাই হোক, উদ্ভূত পরিস্থিতি যেটা হয়েছে সেটা ভালো হয়নি, সারা বিশ্বে একটা বাজে একটা মেসেজ গেছে। আর ইতিমধ্যে যে মিটফোর্ডে যে ঘটনাটা ঘটেছে, এটার কারণে কিন্তু আমাদের দেশের একটা ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এবং সবকিছুর দায় দায়িত্ব কিন্তু আলটিমেটলি সরকারের উপরে যেয়ে পড়ছে এবং ইউনূস সরকারের উপর সেটা ব্যর্থতার দায় চলে যাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে ওনার যে সাকসেসগুলো, সেই সাকসেসগুলোকে এখানে ম্লান করে দেওয়া হচ্ছে এই পরিস্থিতি, এই সমস্ত পরিস্থিতিগুলোর কারণে। এবং এটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনিও এর দায় এড়াতে পারেন না। আমি মনে করি যে আসলে উনি যদি মনে করেন যে তিনি পারতেছেন না বা ওনার কোনো সমস্যা হচ্ছে বা এমন কোনো সম্মান থাকতে থাকতে ওনার পদত্যাগ করে চলে যাওয়া উচিত। ধন্যবাদ। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই এন্ড ইন্টেলিজেন্স এবং সেনাবাহিনী, র্যাব, এরা এখনো ওয়াকারের কাছ থেকে অর্ডার নেয়। এদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকার কথা, কিন্তু তারা এখনো কন্ট্রোল বাই জেনারেল ওয়াকার। একটা কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে ওয়াকারের উপরে, মিলিটারির উপরে। আপনি যে কথাটা বলছেন আমি আপনার সাথে একমত যে সরকার ব্যর্থ হয়েছে। এখানে একটা জায়গায় একটা ইভেন্ট তৈরি করার আগে পারমিশন লাগে, প্রিপারেশন লাগে, সিকিউরিটি দেখে, সার্বিকভাবে দেখে। আপনার কি অবস্থা দৃষ্টিতে এটা মনে হয় না যে ওয়াকার গোপালগঞ্জে যে এ ধরনের একটা সমাবেশ করতে গেলে এনসিপি দ্বারা, যাদের দ্বারা হাসিনা পালাইছে, যাদের দ্বারা হাসিনা বাধ্য হয়েছে দেশ স্বার্থে, সেখানে যদি এনসিপি ওখানে যায়, আপনার কি মনে হয় না এটা দেশের ওয়াকার জানে, স্বরাষ্ট্রমন্ত্রী জানে, আইন শৃঙ্খলা বাহিনী জানে, বিজিবি জানে, সবাই জানে? এটা কি কারো অজানা থাকার কথা? না, এটা তো অজানা কি হবে? তারা তো ঘোষণা দিয়েই গেছে, এমন তো না যে তারা হুট করে ওখানে চলে গেছে। ওখানে ঘোষণা দিয়ে গেছে। গোপালগঞ্জে এ ধরনের একটা ইভেন্ট করতে গেলে
এ ধরনের একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এগুলো হইতেছে রেড জোন। এই রেড জোনে এ ধরনের ইনসিডেন্ট হতে পারে। এটা কি ইন্টেলিজেন্স রিপোর্টে আগে জানার কথা কিনা? অবশ্যই জানার কথা। অবশ্যই যদি ইন্টেলিজেন্স কাজ করে তাহলে অবশ্যই এটা জানার কথা। যদি অকর্ম হয়ে বসে থাকে তাহলে তো আর তারা কি করবে? আমি যদি লজিক্যালি বলি, ওয়াকার, ডিজিএফআই ডিজি, ছাত্রলীগের আর্ম ক্যাডার জাহাঙ্গীর এরা জানে এবং বিজিবির হেড জানে যে ওখানে এই ধরনের সমস্যা হবে। হওয়ার পরে তারা যদি ওয়াকার যদি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে বলে পুট ইউর ডেফ ইয়ার, মানে ওখানে দেখার দরকার নাই, হিয়ার নাথিং সি নাথিং, সাবজেক্টটা যদি এ ধরনের দাঁড়ায়, আমি যদি এ ধরনের বলি, ওয়াকার ইচ্ছাকৃতভাবে জাহাঙ্গীরকে বলেছে তুমি এ ব্যাপারে অ্যাক্ট করো না, কোন ইন্টেলিজেন্সের ওখানে কভার করো না। এনসিপির হাসনাত আব্দুল্লাহ, এনসিপির আসিফ মাহমুদ আমাকে উলঙ্গ করে দিছে, তো ওরা যদি ওইখানে যায় ওদেরকে খুন করে ফেলো, ওরা জাহান্নামে যাক, আই ডোন্ট কেয়ার। আমি যদি এই দাবিটা করি, আপনার কাছে কি অযৌক্তিক মনে হয় না লজিক্যাল মনে হয়? লজিক্যাল। আমি আপনার কাছে ব্যাক করব, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে যাব। আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি, ওয়াকারের যদি এই মুহূর্তে জুডিশিয়াল পাওয়ার থাকতো এবং আরো যদি তার ক্ষমতা থাকতো, সে গুম করে ফেলবে, আপনার কি মনে হয় না সে এনসিপি নাহিদ, আসিফ, আব্দুল্লাহ এদেরকে গুম করে খুন করে ফেলতো? আপনার মনে হয় না ওয়াকার এটা করতো? এরা তো অনেক চেষ্টাই করেছে, না ধমকি দিছে, করতো। আচ্ছা, ঠিকই। ডক্টর নওশের একটা কথা বলছে, এ ধরনের একটা ইভেন্ট গোপালগঞ্জে করতে গেলে এখানে আপনার মনে হয় না এখানে ইন্টেলিজেন্স রিপোর্ট ওয়াকারের কাছে ছিল যে এখানে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে? সবই ছিল। আমি একটু অ্যাড করি, এখানে পিনাকি গতকাল রিপোর্টে বলছে, ভাই ইলিয়াসও বলছে। না ভাই, আমি জানি না আপনি পিনাকিকে ইলিয়াসকে, আমি এদের নামও শুনি নাই, কিন্তু আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি যে কথাটা ওখানে সীমাবদ্ধ থাকেন। পিনাকি বা ইলিয়াস ইন্টেলিজেন্স ব্রিফিং নেয় না, ইন্টেলিজেন্স ব্রিফিং নেয় মির্জা ফর ওয়াকার। না, এটা বলছি না, এটাকে সমর্থন করছে আজকে কালকে সরব ভাইটা তামিমেরও বলছে। এখানে কি আমি কারো সমর্থন চাইতেছি? না। তাহলে আপনি আতাইরা সমর্থন নিয়ে কথা বলেন কেন? আমার কারো সমর্থনের দরকার নাই, লজিক্যাল কথা বলেন। ইন্টেলিজেন্স ব্রিফিং নেয় ওয়াকার, ডিজিএফআই ব্রিফিং নেয় ওয়াকার, এনএসআই ব্রিফিং নেয় ওয়াকার, ডিবি ব্রিফিং নেয় ওয়াকার, এনএসআই ব্রিফিং নেয় ওয়াকার, সিআইডি ব্রিফিং নেয় ওয়াকার, এবং ওয়াকার নিজে এএসইউ আর্মি সিকিউরিটি ইউনিটের ব্রিফিং নেয় ওয়াকার। ইয়েস অর নো? এটা নেয় তো? এই ব্রিফিং যদি ওয়াকার নেয় তাহলে ওয়াকার জানতো গোপালগঞ্জে কি হবে? আপনার মনে হয় না জানতো? আপনি জানতো এটা ষড়যন্ত্রের পার্ট, আমি সেটাই তো বলতেছি, আপনি তো কথা বলতে দেন না। এটা জানার পরে তাহলে আপনার মনে, আমি যদি দাবি করি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বলছে ডু নাথিং, আপনার এটা মনে হয় না? মনে হয় না? অফকোর্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াকারের সাথে জড়িত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই লোকটা আনক্যাপাবল, হি ইজ নট ইন এ পজিশন টু মেক এ ইন্ডিপেন্ডেন্ট এন্ড এফেক্টিভ ডিসিশন। আপনারটা মনে হয় কিনা? অফকোর্স তাই মনে হয়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি লোকজন বলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি দোষ দেব। আর আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দোষ দেই, আর স্বরাষ্ট্র উপদেষ্টা এখন সত্য কথাটাও স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারবে না। কেন বলতে পারবে না? একটা কারণে, স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলবে নাকি ওয়াকার আমাকে নিয়োগ দিয়েছে, ওয়াকার আমাকে বলেছে ব্যাপারে কোনো কাজ না করতে? ও এই কথা বলার ক্ষমতা হেড আপ জেনারেল জাহাঙ্গীরের কি আছে? আরে নাই তো, এটা তো সবাই জানে। এগুলো সব পাতানো, এগুলো রর পাতানো খেলা। এটা সব পিছনে দায়ী দায়িত্ব ওয়াকারকে বহন করতে হবে। আমি বলি র র র পাতানো খেলা। আরে ভাই, র ভারত থেকে জন্ম কইরা মাটি দিয়া ওয়াকার বানায় নাই। এই উত্তর বাচ্চা আমাদের দেশে জন্মানো হয় হারামজাদা বেজন্মা। ওয়াকার এই গোপালগঞ্জের ইনসিডেন্টের জন্য 110% দায়ী। ওয়াকার এ ধরনের একটা ইনসিডেন্ট
করার জন্য ক্ষেত্র তৈরি করে দিয়েছে ওয়াকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাব, বিজিবি এন্ড ইন্টেলিজেন্স ইউনিটকে বলছে লেট দেম হ্যাভ ইট। আমি যদি এই দাবিটা করি, আমার এই দাবিটা যৌক্তিক কিনা? অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মোল্লা। হ্যাঁ, এটা যৌক্তিক, এটা একমত, শতভাগ। এটা পিছনে কারণ একটা, কারণ এনসিপির এই ছেলেগুলো ওয়াকারের বিরুদ্ধচারণ করেছে, ওয়াকারের মুখোশ খুলে দিয়েছে। এখন ওয়াকারের যত রাগ এনসিপির এই ছেলেপানদের উপরে, এবং ওয়াকার যদি পারত তাদেরকে খুন করে ফেলতো, ওয়াকার যদি পারত তাদেরকে গুম করে ইন্ডিয়াতে পাঠিয়ে বিএনপি শাওয়ার মতো তাদেরকে র বানাই আবার ব্যাক করাইয়া দিত। এখন এই সাবজেক্টে আমি দেখি না কোন জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করছে। আপনার চোখে আসছে মামুন ভাই? আমি তো আপনাকে যদি বলতে দেন তাহলে বলবো, নাহলে আপনার সাথে হ্যাঁ নার মধ্যে শেষ করে দেবো। না, বলেন। আমি আজকের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, পেশাগত কাজেও আমার ক্ষতি হয়েছে এই কয়েকদিন। আর আজকে আমি কয়েক ঘন্টা পরে দেখছি, অবজার্ভ করছি, সেটা আমি আপনাকে বলছি। এটার পিছনে সকলকে না জানায় কিছু লোক জানতো, তাদেরকে চোরকে বলে চুরি করো, ব্যস্ত করে সজাগ থাকো। ওয়াকার এই খেলা খেলছে, এই ছেলেদেরকে উস্কাইয়ে দিছে। এর পিছনে ওয়াকারও জানতো। এইখানে পিনাকি তাদের ফেসবুকে প্রকাশ্য বলছে, এবং ইলিয়াসও বলছে। এখন এই ইলিয়াস এবং পিনাকিকে সবাই প্রশ্ন করতেছে, আপনি কেন ছেলেদের উস্কাইয়া পাঠাইলেন? এবং পিনাকি তো গত সপ্তাহে গর্ব করে বলছে তারই নির্দেশে নাকি 32 নম্বর ভাঙা হয়েছে। এখন কোন দিন নাকি পিনাকি বলবে সেই নাকি বিপ্লবের সবচেয়ে হতার কথা। মানে পিনাকি, কনক সরোয়ার আর ইলিয়াস, এরা যদি মনে করে তাদের নির্দেশে এই এনসিপি চলে, তারাই যদি মনে করে যে আসিফ মাহমুদ প্যারিসে আসছিল, সে বলছে যে প্যারিসে আসছিল এনসিপি, আসিফ মাহমুদ মন্ত্রী মর্যাদায়, তার সাথে দেখা করার জন্য। তো এইসব কথাবার্তা যারা নাকি কোনো রাজনীতির সাথে সম্পর্ক দায়িত্ব নিবে না, কখনো জামাতকে উস্কায়, কখনো বিএনপিকে উস্কায়, কখনো এনসিপি কে উস্কায়, এইগুলোর সাথে যদি ওয়াকারের সমন্বয় না থাকে, শোনেন, জাসদকে আমরা বলেছিলাম ভারত বিরোধীদের নামে ভারতের স্বার্থ রক্ষা করে। এখন যদি এই লোকগুলো যারা এদেরকে পিছনে উস্কাচ্ছে, এনসিপির মধ্যে বিভক্তি করতেছে, এনসিপির সাধারণ জনগণের প্রতি সমর্থন আছে, আমারও সমর্থন আছে, কিন্তু কিছু কিছু এনসিপির মধ্যে গন্ডগোল লাগাচ্ছে। আমি পরিষ্কার ভাবে অবজার্ভ, আপনার সাথে একমত না হতে পারেন। আমি মনে করি যে আজকে এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটাইছে, এবং দেখাইছে টেলিভিশনে যে কিভাবে ওরা আর্মির গাড়ির মধ্যে ওই যে সজোয়া গাড়িতে পালাচ্ছে। তো এইটা তো লজ্জার বিষয়, তারা কেন পালাবে? ভাই আমার কথাটা একটু শুনেন। আপনাকে আমি থামাইছি দুইটা কারণে, এখানে দুইটা দিক। একটা হচ্ছে এনসিপি দায়িত্ব জ্ঞানহীনের মতো কেন অ্যাক্ট করেছে, এটা একটা দিক। আর আরেকটা দিক হলো এনসিপি ওখানে ইভেন্ট করতে গিয়েছে, সেখানে সরকারের ব্যর্থতা, তাদেরকে নিরাপত্তাটা দিতে পারে নাই। আমি আপনাকে থামাইছি একটা কারণে, কারণ আপনি আলোচনায় গোলায়া ফেলান। আমি এই মুহূর্তে ফোকাস করতে চাচ্ছি সরকারের ব্যর্থতা। এই আলোচনাটা সরকারের সাবজেক্টে শেষ হওয়ার পরে আমি এনসিপির ব্যর্থতায় যাব, কিন্তু আপনি দুইটাকে মারতেছেন দেখা আমি ঠিক আছে। হ্যাঁ, প্রথমটার সাথে একমত 100%, যেটাকে বললাম। ওকে, সরকারের ব্যর্থতার দিকে আমি যাই। আপনি ডক্টর নওশের, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করি। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট করি, তারা যা করে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল, তারা দুইজনেই জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে জাহাঙ্গীরকে ওনারা অ্যাপয়েন্টমেন্ট দেয় না, জাহাঙ্গীরকে অ্যাপয়েন্টমেন্ট দিছে ওয়াকার। রাইট। জাহাঙ্গীর এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কি ডক্টর ইউনূসের কাছে অনুগত, ডক্টর খলিলের কাছে অনুগত, না জেনারেল ওয়াকারের কাছে অনুগত? জেনারেল ওয়াকারের কাছে যদি অনুগত হয়, এক্ষেত্রে ডক্টর ইউনূস এবং ডক্টর খলিল জেনারেল জাহাঙ্গীরকে ডেকে তার জব ডিসক্রিপশন, তার লয়ালটি, তার অবস্থান, এগুলো নিয়ে
গত 11-12 মাসে এই লোকটাকে তারা কোনো জব ডিসক্রিপশন দিতে পারছে কিনা, না তার জব সিকিউরিটি দিতে পারছে কিনা? পারে নাই একটা কারণে, কারণ দেশের ভিতরে একটা ডুয়েল গভর্নমেন্ট চালাচ্ছে ওয়াকার। এই বেজন্মার বাচ্চা একটা ডুয়েল গভর্নমেন্ট চালিয়ে ভারতের অ্যাগ্রেশনকে বাঁচায় রাখছে এই জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিচ্ছে আওয়ামী লীগের বেজন্মারা, ওয়াকারকে সাপোর্ট দিচ্ছে বিএনপির ভারতপন্থী বেজন্মারা। এক্ষেত্রে আপনি কি আমার সাথে একমত না দ্বিমত পোষণ করেন? কাজী আব্দুল্লাহ আপনার সাথে 100% একমত, এবং এখানে আপনাকে এটা অ্যাড করতে হবে, এই জামাতের এই ডক্টর যে আছে, এদের যে ভারপ্রাপ্ত আমির, সেও জড়িত। আপনি যদি আমাকে একটু ব্যাখ্যা করেন, গোপালগঞ্জে যে ইনসিডেন্ট হয়েছে, এই জামাতের আমির শফি কিভাবে জড়িত, আমাকে যদি একটু ব্যাখ্যা করেন। আমি জামাতের যে শফিকুর রহমান এই কিছুদিন আগেই প্রকাশ্য বলছে যে এই দেশে দুইটাই রাজনৈতিক শক্তি আছে, একটা হলো আর্মি আর একটা জামাতি, এবং তারা সব সময় যারা কমিউনিস্ট করে তাদেরকে কাফের বলে। এখন আবার উনি চলে গেছেন চীনে, তো চীনে কি কাফের ফতোয়া নিয়ে আসলেন উনি? আমার আমি কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি সমর্থন করি কর্মীদেরকে, শিবিরের কর্মীদের যাদেরকে মারা হয়েছে, না কিন্তু রাজনৈতিক কারণে ভুল সিদ্ধান্ত নিয়েছে। না ভাই, না ভাই, আপনার কাছে আমি প্রশ্ন করছি, গোপালগঞ্জ ইনসিডেন্টে ডক্টর শফিক কেমনে জড়িত? না, আমি বলছি ডক্টর শফিক এখানে সরাসরি জড়িত না, আমি বলছি যে ওয়াকারের সাথে, ওয়াকারকে সমর্থন দিচ্ছে তো। ভাই একটু ফোকাস করেন, একটু ফোকাস করেন। ওয়াকার নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে, জামাত ওয়াকারকে সাপোর্ট করে নাই। সংস্কার পরে নির্বাচিত লোকজন এসে করবে, জামাত এটাকে সাপোর্ট করে নাই। জামাত এবং ইসলামী পন্থী দলগুলো এখনো ইউনূসের পিছনে দাঁড়ায় আছে। একটা কথা আপনি মনে রেখেন রে ভাই, আপনি একজন রাজনীতিবিদ, আমার কথাটাকে আপনি চেঞ্জ করেন আমি যদি ভুল বলি। রাজনৈতিক সংলাপের দরজা বন্ধ করতে নাই। রাজনীতি করতে গেলে এটা বলা যাবে না যে আমি তোমার সাথে আর কথা বলবে না, সো বিট, রাস্তা আমার মত অথবা অন্য কোনো মত নাই, এটা বলা যাবে না। আমি ডক্টর শফিকের অনেক কথাকে অপছন্দ করি, জামাতে ইসলামের অনেক কথাকে আমি অপছন্দ করি। তার ভিতরে একটা, ডক্টর শফিক বলছে দেশপ্রেমিক শুধু দুইটা ইনস্টিটিউশন, একটা আর্মি আর একটা জামাত, কিন্তু আপনি কথাটাকে ঠিক মতো বলেন নাই। তার কথাটা ছিল এইটা, বাংলাদেশে নাকি দেশপ্রেমিক ইনস্টিটিউশন দুইটা, একটা আর্মি আর একটা জামাত। আমি এই কথাটাকে বিরোধিতা করি। আমি ওইটাই বলতে চেষ্টা করছি যে দুইটাই আছে, কিন্তু সে বলছে শক্তি, পলিটিক্যাল শক্তি বলছে। ওকে, কিন্তু গোপালগঞ্জ ইস্যুতে ডক্টর শফিকের কোনো ইনভলভমেন্ট নাই, ডক্টর শফিকের কোনো ইনস্টিগেশন নাই, ডক্টর শফিকের কোনো ইনভলভমেন্ট নাই, অথবা তার কোনো ইনফ্লুয়েন্সও নাই। সাপোর্ট জামাত এবং শফিক আউট অফ গোপালগঞ্জ। আপনার কাছে আমার কথা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল অ্যাজ অফ টুডে তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের নিয়ন্ত্রণে নাই, পররাষ্ট্র উপদেষ্টা তাদের নিয়ন্ত্রণে নাই, ডিজিএফআই তাদের নিয়ন্ত্রণে নাই, এনএসআই তাদের নিয়ন্ত্রণে নাই, আর্মি সিকিউরিটি ইউনিট তাদের নিয়ন্ত্রণে নাই, সিআইডি তাদের নিয়ন্ত্রণে নাই, জুডিশিয়ারি তাদের নিয়ন্ত্রণে নাই। তাহলে তাদের নিয়ন্ত্রণে আছেটা কি? আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি, একটা সরকারের যদি, একটা সরকার এবং সরকারের প্রধানের যদি এই সাবজেক্ট গুলোর উপরে, এই এলিমেন্টস এর উপরে, এই ইনস্টিটিউশন গুলোর উপরে যদি নিয়ন্ত্রণ না থাকে, তার দ্বারা কি সম্ভব একটা এফেক্টিভ সরকার রান করা? কাজী মামুন, এখন এই প্রশ্ন তো খুব মানে সহজভাবে যদি বলা যায়, আপনি 11 মাসের পরে যদি আপনি ব্যর্থতার দায়িত্ব নিজে নেন কিংবা আরেকজন দেন, কিন্তু মানুষ তো আপনার উপরে আস্থা রাখছে, আমরা আস্থা পোষণ করেছি, তার লিমিটেশন আছে, আমরা সহজে কথা বলছি, আমরা সমালোচনার শিকার হয়েছি, কিন্তু এইটা তো আনলিমিটেড যেতে যাওয়া যায় না। হয় উনি প্রেস কনফারেন্স করবেন, আন্তর্জাতিক প্রেস করতে বলুক যে আমি ওয়াকারকে স্যাক করলাম এই কারণে, হোম মিনিস্টারকে স্যাক করলাম এই কারণে, এবং যারা যারা আছে তাদেরকে সকলকে নির্বাচনের আগে বিচার করা, মানুষের মৌলিকতা বাস্তবায়ন না করার আগে কোনো নির্বাচন হবে না। উনি যে ডেটটা দিছে সেই ডেটটা স্থগিত ঘোষণা করুক,
তারপর আমার কথা হলো আর বলা হবে না যে এখন যে পিআর নিয়ে যে দেখা গেল যে পিআর চরমনাই জামাত এবং এরা এনসিপিরা মিলে একদিকে করলো, বিএনপির সাথে একটা মনে হয় বিএনপি ভার্সেস জামাত এই একটা গন্ডগোল লাগাই দিল। এরকম তো আমরাও প্রত্যাশা করি না। কাজে এইগুলো দেখতে হবে ডিপ রুটেডলি ভাবে। আপনার মতে আমি একমত যে এখানে সরাসরি জামাত ইনভলভ না, কিন্তু আজকে দেখা যাচ্ছে বিএনপির এক শ্রেণী, আপনি বিএনপি উচ্চ নেতাকে সমর্থন করেন, আমরাও বলছি যে এই মতো যদি খালেদা জিয়া তারেক জিয়া যদি বলে হবে না। আপনি 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 বাক পাক কইরা আর আপনি মাথা চুলকাইয়া আপনি সব গেছে না, ওটা না, থামেন। আমার চেয়ে বিএনপি রে গালি দিছে অনলাইনে, আমি সেটাই বলছি। তো আমি ওইটাই বলছি, বিএনপির চারপাশে, ওইটা আমি শেষ করে দিলেন। আমি বলছি বিএনপির চারপাশে যারা নাকি আওয়ামী রিপ্রেজেন্ট করতেছে, এই যে এত ফজা বলেন উমুক বলেন, 1 ডজন নাম বলছেন, এটা তো আমি আপনার সাথে কতবার বলেছি। কিন্তু এই দায়িত্বটা বহন করতে হবে তারেক রহমানকে। সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে কেন এদেরকে ছেড়ে বিদায় করে না? এই দায়িত্ব বহন করবে খালেদা জিয়া। এখনো আপনি সেটা বলছি ভাই, আপনি অন্যদিকে যান না। এখন আচ্ছা, একটা কথা আমরা কনক্লুড করি। গোপালগঞ্জ ইস্যুতে আমি আর আপনি, আমি জেকব মিল্টন এবং আপনি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ মামুন, ডক্টর নওশেদ যে কথাটা বলেছে আমরা তার সাথে একমত। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইনক্লুডিং সেনাবাহিনী, ইনক্লুডিং রয়ের বাচ্চা, শুয়োরের বাচ্চা ওয়াকারুজ্জামান, শুয়োরের বাচ্চা মির্জাফর এই গোপালগঞ্জের এই ইনসিডেন্টের জন্য দায়ী। আপনি আমার সাথে একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? দ্বিমত করার না, দ্বিমত পোষণ করার সুযোগ নাই, শতভাগ একমত, শতভাগ একমত। আর কি, ওকে, শুধু অন্য অ্যাঙ্গেলের সুযোগ থাকলে বলবো পরে। ওকে, ডক্টর নওশেদ আলী, আপনার কাছে আমি আর অ্যাডভোকেট মামুন আমরা এই গোপালগঞ্জ ইস্যুটাকে 2টা ভাগ করছি। একটা হচ্ছে সরকারের ব্যর্থতা, আর একটা হচ্ছে এনসিপির ব্যর্থতা। আমরা এখনো সরকারের ব্যর্থতার মধ্যে আছি। গোপালগঞ্জে যা কিছু হয়েছে এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও ব্যর্থতা না, পুলিশেরও ব্যর্থতা না, রয়ের ব্যর্থতা না, অন্য কারো ব্যর্থতা না। এটা ইচ্ছাকৃতভাবে জেনারেল ওয়াকার ভারতের নির্দেশে, ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায়, হাসিনার কোঅর্ডিনেশনে যুবলীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল এদেরকে দিয়ে একত্রে এই অপকর্মটা করাইছে। আপনি এটার উপরে হয় আমার সাথে একমত হতে পারেন, আপনি দ্বিমত পোষণ করতে পারেন। আমি আপনার মতামত চাচ্ছি ডক্টর নওশেদ আলী। না, এটা তো দ্বিমত করার কোনো কিছু নাই, এটা তো ক্লিয়ার কাট, মানে বোঝাই যায় জিনিসটা। কারণ এখন তো আওয়ামী লীগ তো যদি ধরেন অনেকটা নিষিদ্ধ দলের মতো, তাদের তো কোনো সাংগঠনিক কার্যক্রম নাই, তারা এখন হঠাৎ করে এরকম ভায়োলেন্ট কেন হবে? নিশ্চয়ই ব্যাক সাপোর্ট পাইছে কারো কাছ থেকে। ভারত কারো কাছ থেকে যদি ব্যাক সাপোর্ট না পায় তাহলে তো তারা এইভাবে হামলা করতে পারেন। তারা যেভাবে হামলা করেছে, আমরা যে ভিডিও ফুটেজ গুলো দেখেছি, তো এই ক্ষেত্রে আসলে দ্বিমত করার কোনো কিছু নাই। মানে আমাদের দেশের, আপনি বাংলাদেশে, আপনি একজন অত্যন্ত ভালো পেশায় নিয়োজিত একজন মানুষ, আপনি একজন সচেতন মানুষ, শিক্ষিত মানুষ। বাংলাদেশের মানুষের এই ফিলিংসটা কি আছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, এই টোটাল অবনতির পিছনে লোকজন কি ডক্টর ইউনূসকে দায় দিচ্ছে না জেনারেল ওয়াকারকে দায় দিচ্ছে? ওয়াকার যে পিছনে বসে ঘুটঘুটি চালাচ্ছে রয়ের নির্দেশে এবং ওখানে বসে সব খুন, গুম, বদমাইশি, চাঁদাবাজি প্রত্যেকটা জিনিসকে ওয়াকার ইনস্টিগেট করছে। দেশের মানুষ এটা বুঝে কিনা? মানুষ এখন আসলে সরকারকেই বেশি মানে ইয়া দিচ্ছে, কারণ সরকার তো ফ্রন্ট লাইনে আছে। এখন ওয়াকার সাহেব হয়তো ব্যাক স্টেজে আছে, ব্যাক স্টেজে কি করতেছে না করতেছে সেটা তো পাবলিক দেখতেছে না। পাবলিক দেখতেছে সরকার এই আইন শৃঙ্খলাগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, যে কারণে এরকম একটা ইনসিডেন্ট করতেছে এক এক সময় এবং মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং এর ফলে মানুষ এখন অনেকটাই বিরক্ত সরকারের উপরে। কিন্তু একটা কথা আপনাকে আমি বলি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল, আমি তাদেরকে সমালোচনা করার আগে আমি শুধু এতটুকু বলবো, ওনারা দুইজন যখন ক্ষমতা দিচ্ছে, ওনাদের সবচেয়ে বড় ব্যর্থতা ওখানে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা কথা প্রেস কনফারেন্সে বলা উচিত ছিল, আমি কারো নিয়োগ করা অ্যাম্বাসেডর বা উপদেষ্টা আমি নেব না, আমি যাদেরকে উপদেষ্টা করব তাদেরকে ব্যাটিং করব। ডক্টর ইউনূস এখানে চরমভাবে ব্যর্থ হয়েছে। আপনি কি আমার সাথে একমত অথবা একমত না?
আমি শতভাগ একমত এটার সাথে, এবং এটাই আমার মনের কথা। আপনি যেটা বলছেন আমার কথাই আপনি বলছেন। ডক্টর মামুন, আপনি কি আমার সাথে একমত না দ্বিমত পোষণ করেন? না, দ্বিমত পোষণ করা কোনো নাই, যেটা নাকি ডক্টর নওশাদ যেটা বলছে, উনি প্রেস কনফারেন্সে বলে দেওয়া উচিত ছিল, উনি যখন দায়িত্ব নেবেন পুরো সার্বভৌম হিসাবে উনি দায়িত্ব নেবেন, কোনো ইন্টারফারেন্স উনি টলারেট করবে না। উনার বলা উচিত ছিল আমি কোন উপদেষ্টাকে আমি এখানে রাখবো না, সব আমি স্যাক করলাম, আমি উপদেষ্টা নিয়োগ দেব। উনি এই কাজটা না করে উনি ভুল করেছে, ব্যর্থ হয়েছে, এবং এই উপদেষ্টাদের মধ্যে উনি মূল বসিয়ে রেখেছে। মূল শব্দ কি? ষড়যন্ত্রকারীদের বসিয়ে রেখেছে, এবং এসব মূলরা দে সেট ডক্টর মোহাম্মদ ইউনূস and Dr. Khalil for sure failure. There is no doubt. এবার আসি এনসিপির ব্যর্থতা নিয়ে আমি কথা বলি। এনসিপি জানে গোপালগঞ্জে এই ধরনের একটা ইনসিডেন্ট হবে, এনসিপি খুব ভালো করে জানে, এবং এনসিপি যদি অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে কারো কাছে মানে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে আমি করেছি, আমি বড় মেয়া, আমি বিগ কাহুনা, আমি প্রথম বলেছি, এ ধরনের বেশ্যা হিসাবে পরিচিত পিনাকি এবং ইলিয়াস, এবং আপনি এই নাম দুইটা টানছেন আমি জানি রিলেভেন্ট হইতে, কিন্তু আমি একটা কথা বলি, পিনাকি এবং ইলিয়াস অনেক মহান কাজ করেছে, কিন্তু মহান কাজের পাশাপাশি তারা দুইটা বেশ্যা, প্রচারের জন্য তারা পাগল হয়ে যায়, আমি করছি আমি করছি। এখন এই রাজনৈতিক মানে এমন বেশ্যাগিরি করে অনলাইনে, যে বেশ্যাগিরির কোনো তুলনা নাই। এক বেটি দেখছেন না, বসুন্ধরার পোলার লগে প্রেম কইরা প্যাট বাজাইয়া এখন কয় আমি 7-8টা প্রেম করছি, লয়াল পোলা পছন্দ করি না। পিনাকি হইছে এই ধরনের বেশ্যা, কোনো কথা নাই বার্তা নাই। হ্যাঁ, আমি 32 নাম্বার ভাঙ্গা দিছি, চুপ মারা। তুমি ফ্রান্সে বসে বসে বাল ছিড়ছ, কথায় কথায় আমার কৃতিত্ব, আমার কৃতিত্ব, চেটার বাল আব্দুল্লাহ ভাই। এনসিপির লোকজন যদি পিনাকির মতো 2 পয়সার বালের লগে দেখা করতে প্যারিসে যায়, এনসিপি বাল চল, এদের পুটকি মারার সময় আছে না? একটা কথা, গোপালগঞ্জে এ ধরনের একটা ইনসিডেন্ট হতে পারে, এটা পিনাকিও যেমন জানে, পিনাকির সাথে আর যারা আছে তারাও জানে গোপালগঞ্জে এই ধরনের একটা ইনসিডেন্ট হবে। নাহিদ জানে, আসিফ জানে, হাসনাত জানে, সবাই জানে ওখানে একটা ইনসিডেন্ট হবে। তারা কি সঠিক প্রিপারেশন নিছে ওখানে যাওয়ার জন্য? তারা যদি সঠিক প্রিপারেশন নেয় তাহলে ট্যাঙ্কের মধ্যে লুকায় কেন? তারা যদি সঠিক প্রিপারেশন নেয় তাহলে এসপির অফিসে পলায় কেন? তারা কেন ওখানে তারা খায়? এর অর্থ কি জানেন? তাদের প্রিপারেশন ছিল 0। শুনেন রে ভাই, একটা কথা, আমি পিনাকির বিরোধিতা করি না, আমি ইলিয়াসেরও বিরোধিতা করি না। দেশপ্রেমের জন্য কাজ করো, আলহামদুলিল্লাহ, তোমরা যা করো আমি তোমাদের সাথে আছি। কিন্তু আতলামি যখন করে, আতলামি আমি করেছি আমি করেছি আমি করেছি, কেউ যদি একটা পাপ পারে বাংলাদেশে, প্যারিসে বসে চেটের বাল আমি করেছি, শালার আমি করেছি, এত আমি করেছি করার ইচ্ছা পিনাকি, তাহলে পিনাকি বলেও যে বাংলাদেশে 279 জন বাচ্চা আমি ভণ্ডামি করে মাইরা আইছি, আমি ওটা করেছি, এরা বলে না কেন? আমি বাচ্চা কয়টারে মাইরা ফটকামি কইরা আমি বর্ডার পালাইয়া ভারতে যাইয়া তারপরে ভাগছি, এইটা কয় না কেন? বাইরে দেশের জন্য কাজ করি, কে আগে করছে আমি তো এটা নিয়ে মাথা ঘামাই না, ঠিক আছে? আমি তো মাথা ঘামাই না, আমি কোথায় কি করছি, আরেকজনে কোথায় কি করছে, আমি অমুক জায়গায় কি করছি, এগুলো করার দরকার নাই। আরেকটা কথা, এত সহজ ওইখানে বৈশা এনসিপির পোলাপান কইব যাও গোপালগঞ্জে যাও, কোনো
একটা মানে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আমি এনসিপির ছেলেপানদেরকে আমি বলবো গোপালগঞ্জে যাও, ওখানকার জন্য যে প্ল্যান লাগবে, এক্সিকিউশন লাগবে, এবং এই প্ল্যানটা এক্সিকিউট করা সম্ভব কিনা, সেফটি ওয়েতে তারা যাবে, সেফলি তারা ব্যাক করবে, এ ধরনের একটা অপারেশনাল স্ক্রিপ্ট তৈরি করার যোগ্যতা পিনাকির নাই। এই অপারেশনাল স্ক্রিপ্ট তৈরি করার মতো যোগ্যতা অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে অনেকের নাই। এখন নাহিদ, হাসনাত, আসিফ এরা যদি পিনাকি সাজেশনে গোপালগঞ্জে যায় আর যদি মাই খাইয়া পলায়, তাহলে তো পিনাকির যে ছোট বাচ্চা কাচ্চাদের রোগ সারানো, কালাজ্বর সারানোর জন্য মেডিসিন তৈরি করছে, ওইখানে তো এক্সপেরিমেন্ট করতে চায় 279 জনরে খাইয়া দিচ্ছে। তো ওই 279 জনরে খাওয়ার পরে পিনাকি উঠে কইছে আই এম সরি। এখন এই হাসনাত আব্দুল্লাহ আর এই নাহিদ, আসিফ ওরাও এখানে যাওয়ার পরে যদি ওরাও এখানে বাস খায়, পিনাকি কইব আই এম সরি, আমি একটু এক্সপেরিমেন্ট করছিলাম যে আমি জেনারেল হইছি কিনা। পিনাকির তো সিপাহী হওয়ার যোগ্যতা নাই, তো আমি কইব আমি একটু জেনারেল হওয়ার চেষ্টা করছিলাম। যেমন ওই বাচ্চা কাচ্চাদের ঔষধ তৈরি করার ক্ষেত্রে পরে কইছে আমি তো মনে করছিলাম আমি বৈজ্ঞানিক হয়ে গেছি, কিন্তু পরে দেখছি আমি চেটের বাল। ওকে, এখন এনসিপি ওখানে যাওয়ার আগে মামুন ভাই একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করি, যে কোনো মিলিটারি অপারেশনে, যে কোনো অপারেশনে, এই ধরনের অপারেশনে বা কোনো ইভেন্টের ক্ষেত্রে দুইটা স্ট্র্যাটেজি থাকে, দুইটা না আমি ভুল, তিনটা স্ট্র্যাটেজি থাকে। একটা হইছে এন্টার স্ট্র্যাটেজি, কিভাবে আমি ওখানে ঢুকবো। তারপরে থাকে execute the operation, what is my target and how am I gonna achieve. আর থার্ড স্ট্র্যাটেজি হইছে এক্সিট স্ট্র্যাটেজি। তিনটা স্ট্র্যাটেজির সাথে একটা যদি আরেকটা কোঅর্ডিনেশন করতে ব্যর্থ হয়, এন্টার অপারেশন ব্যর্থ হবে। এন্টার স্ট্র্যাটেজি, আপনি কোন একটা জায়গায় যাইয়া বা এনসিপির লোকজনরা গাড়ি লইয়া ইসে ঢুকলো, গোপালগঞ্জে ঢুকলো। গোপালগঞ্জে ঢোকার পরে তোমাদের আলটিমেট টার্গেট কি ছিল, ওইটা এক্সিকিউট করার জন্য তোমার প্রপার লজিস্টিক এবং রিসোর্স ওখানে প্রেজেন্ট ছিল কিনা, এটাকে আগে রক্ষা করতে হবে, এটাকে আগে দেখতে হবে। এটা কি এনসিপির ছিল? নাম্বার 3, যখন দেখছে এন্টার হইছে, যখন দেখছে আমাদের লজিস্টিক এবং রিসোর্স নাই, তখন কুইক এক্সিট স্ট্র্যাটেজি, ওইটা কি তাদের ছিল? তাহলে তিনটা ছাড়া তারা ওই গোপালগঞ্জে গুয়ামারা দিতে কেন গেছে? মানে আমি যা বলছি মামুন ভাই, আমি চাই আপনি আমার সমালোচনা করেন। আমার এই কথাগুলোর মধ্যে যদি একটা ভুল থাকে, এবার আপনার রাস্তা বলেন আপনি। আমার এই কথা আমি যা বললাম, একটা অপারেশনে যাওয়ার আগে এই তিনটা জিনিস লাগে। আপনি যেটা বলছেন এটা তো একটা মিলিটারি এবং যে কোনো যুক্তি লোকই অ্যাকসেপ্ট করবে, ইটস ভেরি ফাইন। শুধু আমি একটু অ্যাড করি, মাসুদুম বলছিল যে আমরা একেবারে সম্পূর্ণ নিশ্চিত না হয় কোনো যুদ্ধে যাই না, এবং শত্রুরা যখন বিশ্রাম করে। একটু থামেন। একজনের লেখছে আল মেহরান মিরাজ, আপনি জেকব কিমাল ইলিয়াস ভাই অনেক আগে এক্সপোজ করে দিছে, আর এই বিহারি ইলিয়াস রে আমারে এক্সপোজ করার জন্য 4 বার আজতে ঢুকাইয়া কাল্লা দিয়া পুটকি মারায়া বাইক করে নিয়ে আইছে। তোমারও কি গোয়ামারা খাওয়ার ইচ্ছা আছে? আছে? আল মেহরান মিরাজ, তোমারও কি গোয়ামারা খাওয়ার ইচ্ছা আছে? তোমার ইলিয়াস ভাই 4 বার গোয়ামারা খাওয়াই আনছি আমি। ওকে, বলেন আপনি। তো এটাই হলো যে আপনি যে তিনটা স্ট্র্যাটেজি কথা বললেন, এই তিনটার একটাও তারা ওইভাবে নেয় নাই। এখন না নেওয়ার কারণে এইটার মানে এই নয় যে সবাই যারা তার পিছনে আছে, এই ওয়াকার গংরা, তারাও জানতো যে একটা বিপদে পড়ুক, বিপদে পড়ে এই একটা ঘোলাটে করার সৃষ্টি করে, যার সম্পূর্ণ দায়ী দায়িত্ব আজকে ওয়াকারে নিতে হবে। হ্যাঁ, তো ওয়াকার চিন্তা করতেছে যে এটা যদি একটা সিভিল ওয়ারের মতো লাগাই দেওয়া যায়, তাহলে বোধহয় সে মার্শাল ঘোষণা করে দেয়, এই তো সব ব্যর্থ। তো কাজে কোনো ষড়যন্ত্রকেই
আমরা সফলতা দেব না। এবং এটাও সত্য কথা যে এই যে এনসিপি একটা এখনো ব্যাপক সমর্থন আছে, তাদের অভিজ্ঞতা কম, তাদেরকে আমরা বেনিফিট অফ ডাউট দিতে চাই। পাশাপাশি এটাও বলতে চাই তাদের ভিতরে যে কিছু দুর্নীতিবাজদের ঢুকে গেছে, যার কারণে সমস্ত এনসিপি কর্মীরা যাতে এই দায়ী দায়িত্ব না বহন করে, তাদেরকে ব্যাপারেও তারা ভিতর থেকে যেন সাফাই করুক। যেমন আপনি বলেন যে বিএনপির ভিতরে র ঢুকে গেছে গা, বিএনপি এত পপুলার থাকা সত্ত্বেও, খালেদা জিয়ার পপুলার থাকা সত্ত্বেও কেন পাচ্ছে না? ভাই, বিএনপি is controlled by র, there is no doubt, there is no question about it, এবং র কন্ট্রোলের সামনে তারেক জিয়া এবং খালেদা জিয়া পুরোপুরি অসহায়। এক্স্যাক্টলি আপনি ঠিকই বলছেন। কিন্তু শুধু এনসিপির সমালোচনা বলতে আমি এটাই বলবো যে আজকে যদি 1500 কোটি টাকা দিয়ে যে বসুন্ধরা থেকে নিছে, আরো বহু গ্রুপ থেকে নিছে, এইটা জনগণ খুব ভালো চোখে দেখছে না। এটা কিংস পার্টি চাঁদাবাজির মতো এসে গেছে, এইগুলো হানি ট্র্যাপ দুর্নীতি ট্র্যাপের মতো করতেছে। আমি একটা কথা ঠান্ডা মাথায়, আমরা এই সাবজেক্টে কথা বলে আমি সাবজেক্টটা শেষ করবো। আমরা অলরেডি 47 মিনিট কথা বলছি, আর 13 মিনিটে আমাদের শো আজকে শেষ করবো। এনসিপি বাচ্চা পোলাপান হোক, যা কিছু হোক, তাদের একটা গাইডেন্স আছে, তাদেরকে বিভিন্নভাবে গাইড করা হয়, তারা নিজেরা বুদ্ধিমান, তারা স্মার্ট, তারা আমার আপনার চেয়ে কম বুঝে না। কিন্তু কোনো একটা জায়গায় এ ধরনের একটা ইভেন্ট করতে গেলে, গোপালগঞ্জে, যেখানে জানে যে গোপালগঞ্জে হচ্ছে হাসিনার নিজের কনস্টিটিউয়েন্সি, ওখানে গেলে একটা ঝামেলা হবে, গোপালগঞ্জের লোকজনরা রুইখা দাঁড়াবে এবং হাসিনার পতনের জন্য তারা পুরোপুরি ভাবে এনসিপি কে দায়ী করে, তাহলে এনসিপি যদি ওখানে ঢুকে, এনসিপির এই 3টা সাবজেক্টে তাদেরকে পুরোপুরি তৈরি থাকার কথা ছিল। এন্টার স্ট্র্যাটেজি, প্ল্যান স্ট্র্যাটেজি এন্ড এক্সিট স্ট্র্যাটেজি। আমি মনে করি না এনসিপির এই 3টা স্ট্র্যাটেজি ওখানে ছিল। নাম্বার 1। নাম্বার 2, সরকার বলবো না, ওয়াকার চরম ভাবে এনসিপি কে একটা মাইক দিয়ে দিছে। ওয়াকার চাচ্ছিল নাহিদকে, আসিফকে, হাসনাতকে গুম করে দিতে, কিন্তু জনগণের সামনে, দেশের সামনে তাদের কান আর নাক কাইটা দিছে গোপালগঞ্জে। এখন এটার থেকে যদি নাহিদ, এটার থেকে যদি হাসনাত, এটার থেকে যদি আসিফ একটা শিক্ষা গ্রহণ করে, আমি কি বুঝাতে পারছি আপনাকে? রাইট। ভুল থেকে শিক্ষা নিতেই পারে, ভুল থেকে শিক্ষা নিতেই পারে, এটা থেকে শিখতে পারে। আর আরো একটা কথা আপনাদেরকে আমি বলি, অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে আপনি পিনাকি এবং ইলিয়াসের কথাটা আজকের আপনি টেনেছেন। পিনাকি এবং ইলিয়াস অনেক ভালো কাজ করেছে, দেশের হাসিনাকে তাড়ানোর উপলক্ষে অনেক ভালো কাজ করছে, কিন্তু আমার দৃষ্টিতে দে জাস্ট বিকাম ককি বুঝেন তো, আজাইরা কথা কয়, ফালতু কথা কয়, কোন সাবজেক্ট নিয়ে কথা বলার আর কিছু নাই, তখনও বাল পেটালা বেড়ি মতো ব্যাক করে। মানে আমি বুঝি না, আমি ইদানিং আমার অনলাইনের ম্যানেজার প্রশান্ত পিনাকির কিছু 2-4টা ভিডিও বানিয়েছে, আমার বলছে যে এই ভদ্রলোকের কি খাইলে আর কোনো কাম নাই। এখন যদি বলে যে কোন বেডার বাংলাদেশের স্বপ্নদোষ হয়েছে, পিনাকি ওইটা নয়, ও স্বপ্নদোষ ক্লিয়ার কথা কয়। আরে ভাই, বাংলাদেশে বহু এলিমেন্টস আছে, এগুলো নিয়ে কি আমার কথা বলার দরকার আছে? তাতে কি হয় জানেন, আমি যদি প্রত্যেকটা সাবজেক্টে আমি এত পণ্ডিতি করতে যাই, আলটিমেটলি কি হবে জানেন, আমার মেইন ফোকাস গভর্নিং এর উপরে, পলিটিক্যাল থিওরির উপরে, ভিশনের উপরে আমার ফোকাস কমে যাবে। এত আর একটা কথা বলি রে ভাই, আমি করছি শুনেন, মানে এটা অত্যন্ত বিরক্তিকর। কেন বিরক্তিকর আমি আপনাকে বলি, কেন বিরক্তিকর। আমরা সবাই মিলা ভারতীয় প্রোডাক্ট বয়কট ডাক দিলাম। জিয়া রহমান 79 সালে এই ডাক দিছে, ভারতীয় পণ্য বয়কট করো। আমি প্রথম আইটিভিতে কথাবার্তা শুরু করলাম, আমার যতদূর মনে পড়ে 93 না 94 সালে, তখন পিনাকির বাল গজাইছে কিনা আমি জানিও না। বালেশ্বর বাল তখন তারা কোন জায়গায় বসা দেশ উদ্ধার করে আমার ধারণা নাই। তখন আমি আইটিভিতে যখন শো করি, আইটিভির মালিক আমার উপরে রাগ হয়ে গেল, আমি যখন কইছি বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস। আচ্ছা, কইতেছি সেই হাসিনা শাসন আমলে কবে পিনাকি কইছে ইন্ডিয়ান পণ্য বয়কট করো? আমি পিনাকির এই বয়কটকে সমর্থন করছি। কেন?
যে বলবে ইন্ডিয়ান পণ্য বয়কট করা, আমি তার লগে সমর্থন করছি। ও মা, 2 দিন পরে শুনে কি পিনাকি নাকি এই বয়কটের ডাক দিচ্ছে। আরে বাল চেটের বাল, তুমি আবার বয়কটের ডাক কবে দিলা? তুমি জন্ম হইলা শাওনে ফাগুনে 8 দিন, এর মধ্যে তুমি বয়কটের ডাক দিয়া ফেলালা। তুমি চেটের বাল আব্দুল্লাহ। আমি বুঝলাম না। এখন কথাটা হইতেছে এত কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা কেন? আরে ভাই, আপনি একটা কাজ করছেন, আপনারা আমি রিকগনাইজ করি, আপনি একটা ভালো কাজ করছেন। আপনি তুখোর একটা জায়গায় আন্দোলনের জন্য সহায়ক ভূমিকা পালন করছেন, আই সাপোর্ট ইউ। কিন্তু আমি করছি, আমি সবার আগে করছি, আমি বাল ছিড়ছি। আমি দেশে আসা চলে আসা আমি বাল ছিড়বো। একদিকে কয় আমি দেশে এসে বাল ছিড়বো, আর একদিকে কয় আমি তো দেশে যাইতে পারবো না। আরে ভাই, এক মুখে কয় কথা কও, একদিকে থাকো। হবে পিনাকি এবং পিনাকির প্রেসক্রিপশনে কেউ যেন কোনো ঔষধ খায় না, কারণ পিনাকির প্রেসক্রিপশন ভালো না। কেন ভালো না? পিনাকির প্রেসক্রিপশন দিছে এই ঔষধ খাইলে বাচ্চারা সুস্থ হইব। ওই প্রেসক্রিপশনে 297 জন না 300 জন গেছে, বক্কাটা জয় বাংলা হয়ে গেছে। পিনাকির কথা দিয়েই কইলাম, পিনাকির প্রেসক্রিপশনে জয় বাংলা হয়, বাচ্চারা জয় বাংলা হইছে। তারপরে নিজেরা বাংলাদেশ থেকে জয় বাংলা বানাইয়া বাংলাদেশ দিয়ে ভাগছে। এখন এনসিপির পোলাপানকে কইছে তোমরা যাও গোপালগঞ্জে যাও, আমরা এই 32 নম্বর ভাঙ্গা দিছি, এখন আমরা ওইখানে যাই এটা করব। ঠিক আছে, গেছে, কোনো প্রিপারেশন নাই, কোনো এক্সিট স্ট্র্যাটেজি নাই, এন্টার স্ট্র্যাটেজি নাই, ওখানে কোনো কিছু নাই। ওখানে ধাক্কায় তুমি পাঠাই দিছো, কারণ ওখানে মায়ের খাইলে তো মায়ের খাইবো হাসনাত, ওখানে মায়ের খাইবো আসিফ মাহমুদ, মায়ের খাইবো নাহিদ। তারপরে তুমি 2 দিন পরে বলবা থুক্ক, আমি একটা মেডিসিন লিখে দিছিলাম, আমি তো মনে করছিলাম মেডিসিনে মানুষ সুস্থ হইব, কিন্তু পরে তো দেখছি হয় নাই। ভাইরে, একটা কথা আপনি মনে রাখেন, আপনারা আমি একটা কথা কই, আপনাদের দুইজনেরই বলি। 2022-এ না 21-এ মানিকগঞ্জে আমি কি করছি, একটা সেমিনার করছি। সেমিনারে বলছি গত 100 বছরে হাসিনা ছিল সবচেয়ে নিকৃষ্ট স্বৈরশাসক। এই পোস্টার শেয়ার করছিল মানিকগঞ্জের 2 জনে, কুমিল্লা থেকে 3 জন, চিটাগং থেকে 1 জন, টোটাল 4-5টা মানুষকে গ্রেফতার করা হইলো, হাসিনা অ্যারেস্ট করাইলো। আমি কিন্তু ওই 4-5 জন মানুষকে আমার পোস্ট শেয়ার করার কথা বলি নাই, কিন্তু তারা করছে, ভালো মনে কইরা করছে। মামুন ভাই এবং নওশের ভাই, আপনারা কি জানেন এই 5টা মানুষকে যতক্ষণে আমি হাজত থেকে বের করতে না পারছি, আমি ততক্ষণ অনলাইনে ছিলাম, টাকা খরচ করতে রইছি, লয়ারের পিছনে খরচ করছি, পুলিশে পয়সা দিছি ওই 5 জন মানুষকে জন্য না পিটায় কেউ। ঠিক আছে, কারণ কি জানেন, আমার একটা জিনিস পোস্ট করার জন্য যদি এই লোকগুলো হাজতে যায়, আমার বিশাল দায়িত্ব রে ভাই। তাইলে আমি তাদেরকে ব্যাকআপ করছি। তো অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কিন্তু আপনারা রেকলেস এ ধরনের কথাবার্তা বলেন না। কথা বলার সুযোগ পাইলেই ব্যাক করতে হবে সব সাবজেক্টে। একটু ম্যাচিউর হন রে ভাই, নিজের বয়সকে একটু ইজ্জত করেন, নিজের অবস্থানকে একটু ইজ্জত করেন। কোন একটা সাবজেক্ট সম্পর্কে সব সাবজেক্টে আপনার আঙ্গুলবাজি করতে হবে। যে আইডিয়া নামে এক দর্শক ভাই, আপনার বাপের নাম কুত্তা আর মায়ের নাম ছাগল, আপনি একটা নাম পর্যন্ত দিতে পারেন নাই। আপনি পিনাকিরে নিয়ে বাজে কথা বলার অধিকার আপনার নাই পিনাকির তুলনা। ভাই, আপনার মায়ের বাপের নাম কি কুত্তা আর মায়ের নাম হায়না? একটা নাম পর্যন্ত দিতে পারলেন না আমারে গালি দেওয়ার জন্য। আপনারা আমি ব্যান করলাম না, কারণ আপনার মতো হারামজাদা আমার দরকার নাই। ওকে, এখানে আসসালামু আলাইকুম ভাই, এখানে কাদা ছোড়াছুড়ি না, আত্মসমালোচনা। আপনি আমারে সমালোচনা করেন, লজিক্যাল কথা বলতে গেলে আত্মসমালোচনা, এটাকে অ্যাকসেপ্ট করতে যদি না পারে অন্যদিকে যান। ঠিক আছে,
একটা সাবজেক্ট আমি জানি, সেটা হচ্ছে ভুল আমি করলেও ভুল, ভুল আমার আব্বা করলেও ভুল, এটা ভুল। গোপালগঞ্জের সাবজেক্টটায় আমরা অতিষ্ঠ। গোপালগঞ্জের এই ইভেন্টে সরকার যেমন দায়ী, সরকার না, আমি ওয়াকারকে যেমন 110% দায়ী, সমানভাবে এনসিপি দায়ী। কারণ এনসিপি রেকলেসলি ওখানে গেছে, এটা জানার পরে। ঠিক আছে, ওখানে তারা গিয়ে বুদ্ধিমানের পরিচয় দেয় নাই। আর আরেকটা কথা, আমি সর্বশেষ অ্যাডভোকেট মামুন আপনার কাছে একটা কোশ্চেনটা আমি করব। আমার ন্যারেটিভটা সম্পর্কে আপনার মন্তব্য চাবো এবং তারপরে আমরা অনুষ্ঠানটা শেষ করব। ন্যারেটিভটা ছিল বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত। এক, ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশপ্রেমিক জনগণ বনাম মিন্স ভার্সাস ভারত, জেনারেল ওয়াকার, আওয়ামী লীগ এবং ভারত ইনফ্লুয়েন্সড বিএনপি। এই ন্যারেটিভটার উপরে আমি আপনার মন্তব্য জানতে চাচ্ছি যে বাংলাদেশে এখন দুইটা সরকার অবস্থান করছে এই দুই ভাবে, এটা সত্যি কিনা, আপনার কাছে তা মনে হয় কিনা? আমি তো যেটা যেটা বললেন এটা তো ঠিকই আছে, যেখানে দুইটা ভাগে বিভক্ত হয়েছে। একটা তো এই যে আজকে যে আপনার 16ই জুলাই যে স্বৈরাচারী বিরোধী যে আন্দোলন সূচনা হয়েছিল আবু সাইদের আত্মত্যাগের মধ্য দিয়ে, তো সেখান থেকেই তো জাতি বেছে নিছে যে একটা হলো ভারতীয় আগ্রাসন বিরোধী এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল, এবং সেই অর্থে এবং ভারতের পক্ষে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনক্লুডিং আপনি যেটা বলেন যে জামাতের কিছু কিছু ভুল হইতে পারে মধ্যে, এখানে তো আপনার ডক্টর সাহেব তো বলছেন যে এখন মাফ করে দেওয়া, ফ্যাসিজম বলা যাবে না, ভারতের সম্পর্ক রাখতে হবে, এই কথা তো কনফিউশন হয়েছে। তো কাজেই আমাদের বক্তব্যটা হলো যে আজকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পাইছি আমরা, অর্ধ মুক্তি হোক না যাই হোক না কেন, বাকি যে প্রেতাত্মা যারা আছে তাদেরকেও সমূল উৎখাত করতে হবে। তবে একটা সিস্টেম পরিবর্তন না করে শুধু ব্যক্তি এবং দল পরিবর্তন লাভ হবে না। তো সেটাকেই আজকে আমরা বলতে চাচ্ছি, এটাকে দীর্ঘায়িত করা হোক এবং তাড়াতাড়ি নির্বাচনের নামে যারাই বলুক না কেন, এটা যেমন ঠিক না, তেমনি আজকে যেসব মানে দল পরিবর্তন করে, আপনি বললেন যে রং, টাকার রং যেমন কোনো নাই, সন্ত্রাসী কোনো রং নাই, তারা আজকে এনসিপিতে ঢুকে যাবে। কিছুদিন আগে তারা ছাত্রলীগ করতো, তখন শিবির লীগ করে, কিছুদিন যুবলীগ করতো, এখন যুব দল গেলে, এবং বিএনপি কিছু নেতারা বলে আসল পিল লোকগুলোকে ঢুকাও। তো এইটা তো ভালো লক্ষণ না। আর যতক্ষণ পর্যন্ত ওয়াকার থাকবে, ওয়াকারের গম থাকবে, এখানে 40-50 জন জেনারেল, 100 জন সেক্রেটারি, এই যে আপনার যে মাফিয়া থাকবে, এই যে বসুন্ধরা গম, এইগুলোকে সকলের, ইভেন এখানে প্রথম আলো, এই মতিউর রহমান থেকে শুরু করে এই ডেইলি স্টার, দিল্লি স্টার, এই সবগুলোকে আইনের আওতা আনতে হবে। এইটা হলো পলিটিক্যাল লক্ষ্য। ওকে, ঠিক আছে। তবে ইউনূসের হাত শক্তিশালী করা সম্ভব হবে, তা না হলে ইউনূস সাহেবকে দোষ দিয়ে কোনো লাভ নাই। এখন সব দোষ ইউনূস সাহেবের, কিন্তু কেউ এইসব, এরা কিন্তু কেউ বলতেছে না। এখন যারা আছে বিএনপিও বলেন, যারাই তারা কিন্তু, ইভেন জামাতের লোকরা কিন্তু আজকে ওয়াকারকে আঙ্গুল করে বলছে, রাজীব ভাই আপনি বলেন, হ্যাঁ আপনিও তো জামাতে কিছুটা সিম্প্যাথি আছে, আপনিও বলেন। আমি মনে করি ভাই সিম্প্যাথি তো আপনার একটা দল আছে, ওইটার প্রতিও তো আমার সিম্প্যাথি আছে, এটা তো একবারও কর না। আপনার প্রতি আমার সিম্প্যাথি না থাকলে আমি বলছি যে আপনি যেভাবে প্র্যাগম্যাটিকের যে ভুল করে একের পর এক, আপনি বলছেন না, আমি তো জামাতের হাজার হাজার কর্মীকে পাখির মতো মারছে বলে সবসময় সমালোচনা আমি করছি। এই বিচারের নামে যেসব নেতাদেরকে ঝুলাইছে এটারও বিরোধিতা করছি, কিন্তু রাজনৈতিক মতাদর্শগত ভাবে আমি দ্বিমত পোষণ করি, স্ট্র্যাটেজিগত ভাবে দ্বিমত পোষণ করি। আমি সেই অর্থে বলছি, কোনো ব্যক্তি ঘৃণা নয়। আমারও সমালোচনা করেন, আপনি তো অনেক সমালোচনা করেন, আমি অ্যাকসেপ্ট করি। ওকে, ঠিক আছে। ডক্টর নওশাদ আলী, আমাদের সময় শেষ। আপনার কাছে আমি চাচ্ছি আজকের আলোচনাটাকে আপনি সামারাইজ করুন। ডক্টর নওশাদ আলী, প্লিজ। ধন্যবাদ। আজকে যে ঘটনাটা তারা জানতো, এই কারণে আমি বলছি এই যে ইগনোরেন্স ইজ নো এক্সকিউজ। এত বড় ঘটনা ঘটলো, যদি তারা মারা যেত, একটা সিভিল মারা দিয়ে দিত, তখনই ওয়াকার এই তো মার্শাল্লাহ ঘোষণা করে দিতাম। এই চক্রান্তটাকে আমি যেভাবে বুঝেছি, আমি জানি না দর্শক শ্রোতা মন্ডলী আমাকে সেভাবে গ্রহণ করতেছেন কিনা, আমাকে বলবেন যে আমি কেন দেশে যাই না। আরে বাবা, এই যে এই জাকব মিল্টনের সাথে থাকতে অন্তপক্ষে এত বেশি, আমি ক্ষুদ্র রাজনৈতিক দলের একটা কর্মী হিসাবেই বলছি, মুক্তিযোদ্ধাও ছিলাম, আমি কি যেতে পারবো? আমি তো যেতে পারতেছি না গত 4-5 বছর যাবত। 2002 থেকে কতবার যাওয়া আসা করছি,
কিন্তু আজকে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পলিটিক্যাল যত আমাদের ফ্রন্ট আছে, আমাদের একটা ফ্রন্ট আছে 4টা সংগঠনের সমাজতান্ত্রিক ফ্রন্ট। গফুর ভাইয়ের সাথে কালকে কথা হয়েছে, আমাদের একটা ছোট হইলেও আমাদের আছে, ছোট মানে সাংগঠনিক ছোট। কাজে আজকের আলোচনার যে সারসংক্ষেপ এক কথা, যে আমরা এগিয়ে যাব, ইউনুস হাতকে শক্তিশালী করব, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ। বিজয় আমাদের অবশ্যম্ভাবী, বিজয় আমাদের অবশ্যম্ভাবী, পরাজয় পথ অবরুদ্ধ। ধন্যবাদ। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন এবং ডক্টর এস এম নওশের আলী, আপনাদের দুজনের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা ব্যস্ততম সময়ের মধ্যেও আপনারা দেশের স্বার্থে আমার সাথে বসে কথা বলেছেন। ইনশাল্লাহ আপনাদের এই গঠনমূলক আলোচনা আমি এনজয় করি, আমার মনে হয় আমার দর্শকরাও এনজয় করে। আপনাদের এই আলোচনা ভবিষ্যতে আবার অন্য কোনো বিষয়ের উপরে আমরা করব। আর আগামী কালকের আপনার শো আছে, কালকের বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 11টার সময় আমরা এই বিকল্প আছে। তো ইনশাল্লাহ দর্শক বৃন্দ, আপনাদেরকে আগামী কালকে ডক্টর অ্যাডভোকেট মামুনের শো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর নওশের ভাই, অনেক মেহেরবানি ভাই, আজকের বাংলাদেশের সাবজেক্ট আপনি যতটুকু জানেন, এবং আপনার মামুন ভাই আমি জানি না আপনি রেকগনাইজ করেন কিনা, নওশের ভাই কিন্তু খুব ছোট্ট পরিসরে একটা বিশাল একটা বিষয়কে উপস্থাপন করে। আমার কাছে বেশ মজাই লাগে তার কথাবার্তা। নওশের ভাই খুব সাহসী, ডক্টর নওশের খুবই সাহসী, উনি যেটা মনে করেন স্পষ্ট বলেন। এরকম সাহসী 10টা ডাক্তার হইলে আমরা আগে যাবো ইনশাল্লাহ। নওশের ভাই ভালো থাকেন ভাই, ইনশাল্লাহ আপনার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে। মামুন ভাই, আপনাদের সাথে দেখা হবে। আমি এবার সামারাইজ করব, তারপরে আজকে আপনারা চাইলে থাকতে পারেন আমার সাথে, আমি একটু সামারাইজ করার পরে ইনশাল্লাহ আজকে শো শেষ করব। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আমি প্রথমে একটা কথা বলি, আমার শো এর আজকে টকিং পয়েন্ট ছিল রেড জোন গোপালগঞ্জ। আমি রেড জোন গোপালগঞ্জ বলি এই জন্য, আপনারা জানেন যে মুজিব শেখ, হাসিনা শেখ তারা গোপালগঞ্জের থেকে এসছে। এখন গোপালগঞ্জে একটা শক্তি ওখানে থাকবে, হাসিনা সমর্থিত, ভারত সমর্থিত, এটা সবাই জানে, এটা না জানার কোনো কারণ নাই। হাসিনা সমর্থিত এবং ভারত সমর্থিত এবং মুজিব সমর্থিত একটা গোষ্ঠী ওখানে থাকবে, ওখানে রয়্যাল লোকজন ওখানে থাকবে, ওখানকার খুনিরা ওখানে থাকবে, আর্মড ক্যাডাররা ওখানে থাকবে। তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, তারা চিন্তা করে 32 নম্বর যেভাবে ভাঙ্গা দিচ্ছে, এখন এভাবে যদি টঙ্গিপাড়ায় যদি মুজিবের মাজার এভাবে ভাঙ্গা দেয়, এখন সাবজেক্ট এটা নরমাল। এখন এনসিপি যখন ওখানে একটা প্রোগ্রাম তৈরি করতে যাচ্ছে, যে কোনো ব্যাপারে তারা একটা এপিসোড ওখানে তৈরি করবে, ওটার জন্য তাদের যথেষ্ট প্রিপারেশনের দরকার ছিল। এবং আমার কেন যেন মনে হয় এনসিপি লজিক্যালি এফেক্টিভ ওয়েতে তাদের প্ল্যানটা তারা করতে ব্যর্থ হয়েছে। আমি এটা বলতে চাই না যে পিনাকি ভট্টাচার্য অথবা ইলিয়াস অথবা কনক তাদের কথায় তারা এই প্ল্যান করছে, আমি এটা বলতে চাই না। যদি করে থাকে করছে, বাট আমি বলতে চাই না। কিন্তু একটা সাবজেক্ট আমি খুব ভালোভাবে বুঝি, সেটা হলো এই ধরনের একটা প্ল্যান করার আগে আমি 3টা এলিমেন্টস এর কথা বলছি, এন্টার স্ট্র্যাটেজি, এবং ওখানে যাওয়ার পরে যে প্ল্যান এবং টার্গেট, ওইটা এক্সিকিউট করার মতো একটা স্ট্র্যাটেজি। আর যদি কোনো প্ল্যান ঠিকঠাক মতো না করা হয়, ইমার্জেন্সির মধ্যে এক্সিট স্ট্র্যাটেজি। এই 3টা স্ট্র্যাটেজি ছাড়া তারা গোপালগঞ্জে গিয়েছিল। আমি বলবো ইটস টু মাচ রিস্ক জীবনের উপরে। আমি চাই আসিফ মাহমুদ, হাসনাত এবং নাহিদ ওরা অনেক দিন বেঁচে থাকুক, ওদের দল সফল হোক, রাজনৈতিকভাবে তারা সফল হোক, আসলে আমি এটা চাই। কিন্তু তারা যদি এভাবে অপরিপক্ক সিদ্ধান্ত নিয়ে সামনে এগোয়, তারা মারা পড়বে। আর আরেকটা কথা, আজকের আলোচনায় আমার কোনো টার্গেট ছিল না যে আমি পিনাকি, ইলিয়াস, কনক এদেরকে সমালোচনা করব। কিন্তু একটা সাবজেক্ট আমি, আপনারা খেয়াল করেছেন, গত সপ্তাহে হঠাৎ করে আমি বললাম যে আমি সোমবারে কথা বলবো না। কেন? আমি দেশের বাইরে থাকি, আমি যতটা পারি গুছিয়ে একটা বিষয়কে লেখাপড়া করে রিসার্চ করে তারপরে আপনাদের সামনে আমি একটা সাবজেক্টকে উপস্থাপন করি। এখন এমন অনেক সাবজেক্ট আমার সামনে আসে, অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে ভাই এটা নিয়ে আপনি কথা বলেন, কিন্তু আমি বলতে চাই না। কারণ কি জানেন, আমি ফোকাস করি গভর্নেন্সের উপরে, আমি ফোকাস করি দেশের অস্তিত্বের উপরে, আমি ফোকাস করি গভর্নিং পলিসিটাকে কতভাবে ডেভেলপ করা যায়। এখন আমি যদি আনাচে কানাচে প্রত্যেকটা সাবজেক্টে আঙ্গুলবাজি করতে থাকি, আমি করছি, আমি করছি, আমি আগে করছি, আমি আগে করছি, আমার কথা শোনো,
এগুলো জাস্ট অ্যানোয়িং, এগুলো এভাবে করা উচিত না। কেন যেন আমার মনে হয় মানে আমি পিনাকির নাম নিয়েই বলছি, বেশি তিতা বানায় ফেলাইতেছে। এভাবে তিতা বানানোটা লজিক্যাল না। হাউএভার দর্শকবৃন্দ, আর আরেকটা কথা আমি যেটা বলছি যে দেশে এই মুহূর্তে দুইটা গভর্নমেন্ট যেভাবে কাজ করছে, ওকে, এখন দেশে যে প্যারালাল দুইটা গভর্নমেন্ট চলছে এ ব্যাপারে কারো কোনো বিতর্ক থাকার কথা না, ঠিক আছে? দুইটা প্যারালাল গভর্নমেন্ট বাংলাদেশে চলছে। সোফার আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলকে আমরা সমর্থন করি, কিন্তু আমার কেন যেন মনে হয় পুরা দেশের উপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে যে নিয়ন্ত্রণ থাকার দরকার, আমি মনে করি ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় ওয়াকার এবং অন্য দুই বাহিনীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে বিভিন্নভাবে সে চ্যালেঞ্জ করছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল, আমি জানি না তাদের ম্যানেজমেন্টের স্টাইল হয়তো আমার চেয়ে অনেক ভালো, লেখাপড়া তাদের অনেক ভালো, তাদের দৃষ্টিভঙ্গি আমার চেয়ে অনেক ভালো, কিন্তু সোফার আমি ওনাদের এই বিষয়গুলোর উপরে আউটসে যে ওনার ব্যর্থতার কথা বলার চেয়ে আমি বলবো আমি এবং জনগণ একটু কনফিউজড। ডক্টর ইউনূস যদি দেখেন সরকারের উপরে তার নিয়ন্ত্রণ নাই, ডক্টর ইউনূস যদি দেখেন তাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেওয়া হয় না, ডক্টর ইউনূস যদি দেখেন অনেক উপদেষ্টা যারা ডক্টর ইউনূসের প্রতি লয়াল না ওয়াকারের প্রতি লয়াল, ডক্টর ইউনূসের এক্ষেত্রে স্ট্রং কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত, কিন্তু উনি সিদ্ধান্তটা নিচ্ছেন না। উনি ওনার রুমের মধ্যে বসায় রাখছে আওয়ামী লীগের লোকজন, ওনার নিজের সচিবালয়ের মধ্যে ডান পাশে বা পাশে একেবারে সাচ্চা আওয়ামী লীগের লোকজন বসায় রাখছে, মোমেনের আত্মীয় স্বজনদের বসায় রাখছে, আব্দুল মাল মোহিত তার আত্মীয় স্বজন বসায় রাখছে। তো সেভাবে আমি 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 জানি না। ডক্টর ইউনূস রুমের মধ্যে বসে যদি পাদ মারে বাইরে চলে যায়, ইন্ডিয়ান হাই কমিশনে 2 মিনিটে চলে যায়। ডক্টর ইউনূস সকালবেলা 1 গ্লাস পানি কয়টার সময় খায় ভারতীয় হাই কমিশন তা জানে। তাহলে ডক্টর ইউনূসের একেবারে কাছে কারা আছে, তারা কি রিলায়েবল? আমি জানি না। সরকারের দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল, আমার কামনা যেন উত্তরোত্তর খুব তাড়াতাড়ি দেশের পুরো সরকারের নিয়ন্ত্রণটা যদি আপনাদের হাতে থাকতো, তাইলে গোপালগঞ্জে এই ইনসিডেন্টটা হতো না। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এবং ডক্টর খলিলকে এই গোপালগঞ্জের ইনসিডেন্টের দায়িত্ব নিতে হবে স্রেফ একটা কারণে, কারণ আপনারা সঠিক ভাবে অ্যাক্ট করছেন না, এবং কেন এ ধরনের ইনসিডেন্ট হলো এ ব্যাপারে খোলাসা করে আপনাদের অপারগতার কথাটাও আপনারা বলেন না। যদি ওয়াকার একটা অল্টারনেট গভর্নমেন্ট রান করে থাকে আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করে, এই সাবজেক্টটা নিয়ে আপনার কথা বলা উচিত। আপনার হাতে কিছু করার নাই এটা ঠিক না, আপনি করতে পারছেন না, আপনাকে করতে দেয়া হচ্ছে না। আমি জানি না, আপনাদের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল, আপনাদের উচিত সব সাহস নিয়ে দেশের 75-80% জনগোষ্ঠীর সমর্থন থাকা সত্ত্বেও আপনারা ওয়াকারকে এবং চুপ্পুকে ওখানে বসিয়ে রেখে ধ্বংসযজ্ঞ উপভোগ করছেন, বলছেন আপনারা এইটা চাচ্ছেন ওইটা চাচ্ছেন। আপনারা যেমন ফ্রাস্ট্রেটেড হচ্ছেন, ফ্রাস্ট্রেটেড আমরাও হচ্ছি যারা আপনাদেরকে সমর্থন করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।